মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের ভয়াল ছায়ায় মোড়ানো। একদিকে আগ্রাসী ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধে জেগে ওঠা ইরান। শুরু হয়েছে এক অব্যাহত সামরিক সংঘর্ষ, যার কেন্দ্রবিন্দু ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো। প্রথম ধাপেই ইসরায়েল বিনা বাধায় একাধিক আঘাত আনতে সক্ষম হয়েছে। এতে ধ্বংস হয় বিভিন্ন স্থাপনা, প্রাণ হারান শীর্ষ সামরিক কর্মকর্তা ও গবেষকরা। তবে এই অভিযানের পরপরই ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটে। ক্ষেপণাস্ত্র হানায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন বহু ইসরায়েলি, আহত হয়েছেন অগণিত সাধারণ নাগরিক। পরিস্থিতি চরমে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান কৌশলগত মিত্র, এখনও পর্যন্ত সামরিক সহায়তায় সীমিত অংশগ্রহণ বজায় রেখেছে। সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনার কথা উজ্জ্বল রাখলেও যুদ্ধ বিমান, রাডার সিস্টেম ও গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে। ইসরায়েলও নিরাপত্তার শঙ্কায় রীতিমতো তটস্থ। যুদ্ধ যে মাত্রা ছড়িয়ে গেছে তা তারা স্বীকার না করলেও বিভিন্ন শহরে আতঙ্ক, আশ্রয় কেন্দ্রে জনতার ভিড় এবং শহর জুড়ে সাইরেন তার ইঙ্গিত বহন করছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘোষণায় পরিস্থিতির নতুন মোড় নেয়। মার্কিন হুমকির প্রেক্ষিতে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে। তার বিবৃতি, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে, রাষ্ট্রীয় এবং সামরিক শক্তিকে সম্পূর্ণরূপে সক্রিয় করে তোলে। ঠিক এরপরে শুরু হয় একযোগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। মাত্র ২০ মিনিটে ইরান থেকে ছোড়া ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র আঘাত করে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। এসব এলাকার মধ্যে অন্যতম ছিল জেরুজালেম, তেল আবিব ও মধ্যাঞ্চলে পরিচালিত ক্ষেপণাস্ত্র স্ট্রাইক। জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ এবং দ্য টাইমস অফ ইসরায়েল নিশ্চিত করেছে, এই হামলা ছিল পরিকল্পিত এবং একাধিক ধাপে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বহু শহরে জরুরি সাইরেন বাজানো হয়। নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে গিয়ে বহু মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। বাংকারে ছুটে চলে যায় পরিবার, শিশু এবং বৃদ্ধরা। জেরুজালেমে একটি পার্কিং লটে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ২০টির বেশি গাড়ি পুড়ে যায়। আইআরজিসি দাবি করেছে, এই হামলায় ফাত্তাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি গর্বিত অপারেশন ১১ এর প্রথম ধাপ, যার লক্ষ্য ছিল ইসরায়েলের আকাশসীমা দখলে নেওয়া। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই ক্ষেপণাস্ত্রের গতি, নির্ভুলতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা এতটাই উন্নত যে ইসরায়েলের প্রতিরোধ কাঠামোকে কার্যত অকেজো করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান তার কৌশলগত ও প্রযুক্তিগত ক্ষমতা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ইরান সীমিত সংখ্যায় ফাত্তাহ-1 ব্যবহার করলেও এই প্রথমবার তারা এত বড় মাত্রায় সরাসরি ইসরায়েল লক্ষ্য করে তা ব্যবহার করল। তেহরানে একসময় বিশাল ব্যানারে লেখা হয়েছিল ৪০০ সেকেন্ডে তেল আবিবে। এই ব্যানার এখন বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর মোসাদ বর্তমান সংখ্যাতে বড় একটি ধাক্কা খেয়েছে। এই সংস্থার উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনা নজিরবিহীন। ইরানের আইআরজিসি দাবি করেছে, মঙ্গলবার রাতে মোসাদের কেন্দ্রীয় কার্যালয়ে সফল হামলা চালানো হয়েছে। তেহরান ভিত্তিক আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, হামলার পর ওই এলাকায় আগুন জ্বলছে এবং মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই আঘাত শুধু প্রতিশোধ নয়, গোয়েন্দা যুদ্ধের কেন্দ্রে আঘাত হানার কৌশল। তেহরানের ভাষ্যমতে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ এবং মোসাদ যৌথভাবে যেসব কেন্দ্র থেকে হামলার পরিকল্পনা করে সেগুলোকেই নিশানা করা হয়েছে। হারজলিয়া উপকূলীয় শহরের উপর চালানো হামলাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে একটি অত্যন্ত সংবেদনশীল স্থাপনায় সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আইআরজিসির চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেছেন, এখনও পর্যন্ত ইরানের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও সতর্কতামূলক, কিন্তু সামনের ধাপে তা হবে সম্পূর্ণরূপে শাস্তিমূলক অভিযান। তার ভাষায়, সময় পেরিয়ে গেছে সতর্কতা দেওয়ার। শত্রু রাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া তার হুঁশিয়ারি, এসব এলাকা দ্রুত ত্যাগ করার আহ্বান একটি বড় সামরিক অভিযানের পূর্বাভাস হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলও চুপ করে বসে নেই। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী তেহরান লক্ষ্য করে আকাশপথে পাল্টা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমান ইরানের অভ্যন্তরে অন্তর্ভুক্ত সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটি এবং অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে সিরিজ বোমাবর্ষণ চালায়। আল জাজিরার তথ্যমতে, আঘাত হানে অস্ত্র ভাণ্ডার ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে ৫০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে। এগুলোর মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি নির্ভর যুদ্ধযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য অনুসারে, ইরানের আকাশসীমা বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান আরও সুসংহত করছে। বুধবার ভোরে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি থেকে অন্তত 4টি F-35 যুদ্ধবিমান তুরস্কের আকাশপথে ইরান সীমানার দিকে অগ্রসর হয়। সঙ্গে ছিল একটি ট্যাঙ্কার বিমান। একই সময় ভারত মহাসাগরে B-2 স্পিরিট বোমার বিমান মোতায়েন করা হয়েছে। এটির অবস্থান ইরান থেকে ৪,০০০ কিলোমিটারের মধ্যে, ফলে যে কোনো মুহূর্তে সরাসরি আকাশ হামলা চালানোর উপযোগী অবস্থান তৈরি হয়ে গেছে।
পাশাপাশি সিবিএস নিউজ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্তত 30টি যুদ্ধবিমান ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো অবস্থান নিচ্ছে। যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবুও সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই পুনর্বিন্যাস ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার আগাম প্রস্তুতি। যুদ্ধের বিস্তার এখন শুধু ইসরায়েল বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে পড়েছে এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অস্থিরতার সূচনা হয়েছে। এই সংঘাতে সরাসরি সম্পৃক্ত না হয়েও বহু রাষ্ট্র এখন তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছে। কেউ নিঃশব্দ অবস্থান নিচ্ছে, কেউ বিবৃতি দিচ্ছে, আবার কেউ কৌশলগত অবস্থান বদলে নিচ্ছে। সবকিছু মিলে স্পষ্ট হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ আর সীমান্ত সংঘাত নয়, এটি হয়ে উঠেছে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ, যার অভিঘাত পড়বে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোয়। চীন এবং রাশিয়া, এই দুই পরাশক্তি এতদিন ধরে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হিসেবে পরিচিত ছিল, কিন্তু ইসরায়েলের বিস্ময়কর আগ্রাসনের পরও তারা এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান সামরিক সহায়তা কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ দেখাতে পারেনি। রাশিয়া 2024 সালের একটি ঘটনার সময়ে যখন ইসরায়েল ইরানের রাশিয়া সরবরাহকৃত S-300 সিস্টেম ধ্বংস করেছিল, তখনও নীরব থেকেছিল। এবারও যুদ্ধের মাঝপথে এসে কেবল একটি কূটনৈতিক প্রস্তাব দিয়েছে, তারা যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করতে পারে। মস্কো থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন বিরোধী এবং মানবিক নিরাপত্তার জন্য হুমকি। তারা দাবি করেছে, এসব হামলা বন্ধ না হলে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর চূড়ান্ত আঘাত আসবে। একই সঙ্গে রাশিয়া অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলো এই সংঘাতকে ব্যবহার করছে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নিতে। এদিকে চীনের প্রতিক্রিয়া প্রকাশ্যে হলেও সীমিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুদ্ধ বাড়লে আন্তর্জাতিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখনও পর্যন্ত চীন কোনো সরাসরি চাপ বা সামরিক প্রস্তুতির সংকেত দেয়নি। 17 জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক্স বার্তায় অতীতের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেন। সেখানে তার মন্তব্য ছিল, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। এর মাধ্যমে চীন রাজনৈতিক বার্তা পাঠিয়েছে, তবে কার্যকর অবস্থান এখনও অনির্ধারিত। এই দুই শক্তির দ্বিধান্বিত ভূমিকা তেহরানকে এক অস্বস্তিকর কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। দীর্ঘদিন যাদের উপর ভর করে ইরান পশ্চিমা অবরোধ মোকাবেলা করেছে, যুদ্ধের চূড়ান্ত পর্বে এসে তাদের কেউই কার্যকরভাবে পাশে দাঁড়াচ্ছে না। এতে ইরান অভ্যন্তরীণভাবে কৌশল বদলে নিয়েছে, বিদেশি সহায়তার উপর নির্ভরতা কমিয়ে সরাসরি প্রতিরোধ কৌশল বিনিয়োগ বাড়াচ্ছে। এরই মধ্যে মোসাদের উপর একাধিক হামলা এই যুদ্ধের চেহারা বদলে দিয়েছে। ইরানের সেনাবাহিনী তাদের ঘোষণায় জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রীয় অপারেশন স্থাপনায় আঘাত করা হয়েছে, যা সরাসরি যুদ্ধ পরিচালনার জন্য ব্যবহার হতো। এমনকি IRGCর দাবি অনুযায়ী কিছু হামলায় এমন বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা বিল্ডিংয়ের অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটায়, বাইরে কোনো ক্ষয়ক্ষতি না রেখেও নির্ধারিত টার্গেট ধ্বংস করে। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্কে চরম ব্যাঘাত ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন, গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে এখন তথ্য ফাঁস ও শত্রু অনুপ্রবেশ নিয়ে ভয়াবহ উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক সেনা কর্মকর্তা ও মোসাদ বিশ্লেষক এখন স্পষ্টভাবে বলছেন, এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের ছিল না, এটি ছিল তথ্য যুদ্ধের অংশ। ইরান এতটা নির্ভুলভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে, যা স্থানীয় গোয়েন্দা সূত্র ছাড়া সম্ভব নয়। এ থেকে ধারণা করা হচ্ছে, ইরানের পক্ষে হয়তো মোসাদের অভ্যন্তরে তথ্য পাচারকারীর অস্তিত্ব রয়েছে। তেহরান থেকে প্রকাশিত রাষ্ট্রীয় তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, মোসাদের দুটি গুরুত্বপূর্ণ উপকেন্দ্র এবং আমানের একটি সাইবার ইন্টেলিজেন্স ইউনিট পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও উপগ্রহ চিত্র, আগুনের ধোঁয়ার ফুটেজ ও মিডিয়া সেন্সরশিপের আচরণ বিশ্লেষণ করে স্পষ্ট যে এটি একটি বড় ধাক্কা খেয়েছে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় সম্পৃক্ত হয়, তবে এই যুদ্ধ আর কৌশলগত সীমায় থাকবে না। এর পরিণতি পৌঁছে যাবে বৃহত্তর সংঘাতের দিকে, যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হয়ে উঠতে পারে। কারণ ইরান বহুবার স্পষ্ট করে জানিয়েছে, যদি তাদের ভূখণ্ডে কোনো হামলায় যুক্তরাষ্ট্র সাহায্য করে, তাহলে তারা শুধু প্রতিক্রিয়া দেখাবে না, তাদের প্রতিরক্ষা নীতি অনুযায়ী পূর্ণ যুদ্ধ পরিচালনা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, জাহাজ ও আকাশপথে যুদ্ধ বিমানের পুনর্বিন্যাস প্রমাণ করেছে যে তারা ইতিমধ্যে নিজেদের প্রস্তুত করে ফেলেছে। ভারত মহাসাগর থেকে ইরানকে ঘিরে ফেলা, ইউরোপে বিমান মোতায়েন এবং যুদ্ধ রসদ জড়ো করার ঘটনায় একে একে যুদ্ধের আন্তর্জাতিকীকরণকে ইঙ্গিত করছে। যুদ্ধ এখন আর শুধুমাত্র বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় নীতির, প্রতিরোধ সংস্কৃতির এবং ভূ রাজনৈতিক অভিমুখের সর্বোচ্চ সংঘর্ষ। এখানে আর কোনো পক্ষ নিরাপদ না, না আরব দেশগুলো, না পশ্চিমা অর্থনীতিগুলো। জ্বালানি বাজার, বাণিজ্যিক সমুদ্রপথ এবং আন্তর্জাতিক রাজনৈতিক জোট সবই বিপর্যয়ের ঝুঁকিতে। যুদ্ধ যদি অব্যাহত থাকে, তাহলে পরিণতি শুধু তেহরান বা তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না, এটি পৌঁছে যাবে সিরিয়া, লেবানন, ইয়েমেন, এমনকি ইউক্রেন পর্যন্ত। রাশিয়া এবং চীন যদি চাপের মুখে যুক্ত হয়, যুদ্ধ ছড়িয়ে পড়বে আরও বিস্তৃত ভূখণ্ডে। আর তখন বিশ্বের অর্থনীতি, রাজনৈতিক জোট এবং
নিরাপত্তা কাঠামোর উপর চূড়ান্ত আঘাত আসবে। বিশ্ব এখন এক সংকটকাল অতিক্রম করছে, যার পরিণতি অনিশ্চিত। কূটনৈতিক নিঃসঙ্গতা, আঞ্চলিক উত্তেজনা, গোয়েন্দা ভরাডুবি এবং স্নায়ু যুদ্ধের এই বাস্তবতায় ইরান এখন আর একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। আর ইসরায়েল, যার অস্তিত্ব এতদিন অপরিবর্তনীয় বলে ধরে নেওয়া হতো, এখন চাপে, মনস্তত্ত্বে, নিরাপত্তায়, আন্তর্জাতিক সমর্থনে।